মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহত, ঘটনাস্থল থেকে 5 জন আটক, বেশ কিছু অস্ত্র উদ্ধার। তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের আপিলের শুনানি শেষ, রায় আজ। এখনো উচ্চ আদালতে বেশিরভাগ রায় লেখা হয় ইংরেজিতে, দীর্ঘদিনের অভ্যাসকে মূল কারণ বলছেন আইনজীবীরা। দেড় মাসেও সব বই হাতে পায়নি চট্টগ্রামের শিক্ষার্থীরা, পিডিএফ ফরম্যাটে চলছে পড়াশোনা। কুয়েটে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার রাতে খান জাহান আলী থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইন্সপেক্টর মনিরুজ্জামান লিটন। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা, এতে অন্তত 50 জন আহত হয়। ঘোষণা অনুযায়ী বুধবার ক্লাস পরীক্ষা হয়নি। বিকেলে কুয়েট চিকিৎসা কেন্দ্রের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনের ঘোষণা দেন তারা। কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যার থাকা অবস্থায় আমরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রম করছি না, আর এরা এখানে থাকার যোগ্য না। এদিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করে দেয়। ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশ কঠোরভাবে অনুসরণের হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী জড়িত থাকে, তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। পুলিশ বলছে ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বাট বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। কারণ আসলে একটা জায়গায় তো থাকলে তো হবে না, এই জন্য তারা বিভিন্ন জায়গাতে তাদের মুভমেন্ট আছে। এর আগে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কুয়েটের সন্ত্রাসী হামলার জন্য শিবির ও বৈষম্য বিরোধীদের দায়ী করেছে ছাত্রদল। সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রাকিব বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে আখ্যায়িত করেন। ছাত্রদলের নেতারা বলেন, ক্যাম্পাসে তাদের ইতিবাচক গণতান্ত্রিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ আমলে যারা ছাত্রলীগের সান্নিধ্যে থেকে সন্ত্রাস চালিয়েছে, তারাই আবার অগণতান্ত্রিক উপায়ে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চেষ্টায় রয়েছে। ছাত্রলীগ স্টাইলে কাউকে হুমকি না দেওয়ার আহ্বান নেতাদের। ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্রদলের যে আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে। নিজেদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন দলে ভেড়াতেই এমন কৌশল। বুধবার দুপুরে রাজধানীতে ছাত্রদলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চেয়ে ভোটে অংশগ্রহণ ইস্যুতে এক উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রশ্নও তোলেন তিনি। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে নতুন সদস্য সংগ্রহে ফর্ম বিতরণ ও নবায়নের অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মহানগর ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আপনারা গণঅভ্যুত্থান পরবর্তী দেশে নতুন ধারার ছাত্র রাজনীতি নিয়ে আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। তাদের অভিযোগ, ছাত্রদলকে নানাভাবে উস্কে দেওয়ার চক্রান্ত করছে একটি গোষ্ঠী। এই বাংলাদেশে গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের 7 মাসেও নির্বাচনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। উপদেষ্টাদের বক্তব্যে বিভ্রান্তি ও সমালোচনার সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন
ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? দেশে আবারও ১/১১ মতো পরিস্থিতির চিন্তা করলে জনগণ মেনে নেবে না বলে সতর্ক করেন মির্জা ফখরুল। এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। যদি আবার কেউ সেই ১/১১ কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবে না। জনগণের অধিকার ও গণতন্ত্র ফেরাতে ছাত্রদলকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। ছাত্রদল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে MJH মঞ্জুকে। সদস্য সচিব হয়েছেন আতিক শাহরিয়ার। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়, যেখানে মুখ্য সংগঠক ওমর ফারুক। এ সময় সংগঠনটির নেতারা জানান, বৈষম্যহীন, মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন তারা। বলেন, তাদের সংগঠন হবে অরাজনৈতিক। এতে সব দলের মতের মানুষ একত্রে কাজ করতে পারবেন। MJH মঞ্জুকে আহ্বায়ক, আতিক শাহরিয়ারকে সদস্য সচিব, ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টায় ইতালি সরকারের সমর্থন থাকবে। দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি একথা জানিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই সমর্থনের কথা জানান। বলেন, বাংলাদেশ তার সরকারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে। অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে ইতালির সঙ্গে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি। দুদেশের ভালো সম্পর্কের কথা উল্লেখ করে মারিয়া বলেন, ইতালিতে বাংলাদেশি প্রবাসীরা নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ সময় প্রধান উপদেষ্টা জানান, বিদেশে দক্ষ কর্মী পাঠাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা তৎকালীন ৩৩ জেলা প্রশাসককে ওএসডি করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ২০১৮ সালের নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এই ৩৩ জন। এর আগে আরও ১২ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। ২০১৮ সালের এই নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা অনেক কর্মকর্তা অতি উৎসাহী ভূমিকাও পালন করেন। এদিকে ২০১৪ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সাতাশতম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের পক্ষে করা আপিলের রায় দেয়া হবে আজ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ রায়ের এই দিন ধার্য করে। এর আগে এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা ৩টি আপিলের শুনানি শেষ হয়। ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে ২০১০ সালে রায় দেয় আপিল বিভাগ। সেই রায় পুনর্বিবেচনা চেয়ে ১,১৩৭ জনের পক্ষে গত বছর আলাদা আবেদন করেন ১৪০ জন। শুনানি নিয়ে গেল ৭ নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। এর ধারাবাহিকতায় ৩টি আপিলের ওপর শুনানি হয়। ২০০৭ সালের ২১শে জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায়
3,567 জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের 30 মে সেই ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর একই বছরের 1 জুলাই ফলাফল বাতিল করে পিএসসি। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। ধোঁয়া মোছা আর নতুন রঙে রাঙানো হয়েছে চত্বর। প্রবেশমুখ থেকে মূল বেদি সাজানো হচ্ছে আলপনায়। এছাড়া শহীদ মিনারের আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাতৃভাষা রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে গুলির সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি এদেশের মানুষ। 52 এই আত্মত্যাগের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশিরা পেয়েছে অনন্য পরিচয়। তাই ঘটা করেই 21শে ফেব্রুয়ারি পালন করে সাধারণ মানুষ। ভাষা শহীদদের স্মরণে এবারও প্রস্তুতি নিচ্ছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে ধোয়া মোছা আর রঙের কাজ। শহীদ মিনারের বেদিসহ আশপাশে আলপনা আঁকাও চলছে। বুধবার সকালে প্রায় 400 শিক্ষার্থী শিক্ষক এই কর্মযজ্ঞ শুরু করেন। অবশ্যই আমাদের ভালো লাগা সৃষ্টি হয়, কারণ আমাদের শিল্পীদের আলপনা এমন একটা মাধ্যম যে নকশাটা কল্পনা থেকে আসে। এটি হচ্ছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে একটা ছোট একটি কাজ, যেটা আমরা হয়তো আমাদের একটু সময় ব্যয় করে করতে পারছি। এইটাই, এর বেশি তো আমরা তাদের জন্য কিছু করতে পারবো না। এটা আউট অফ রেসপেক্ট, শ্রদ্ধা। এটাই। এই কাজে আমাদের আগে অভিজ্ঞতা হয় নাই, কিন্তু এইবার যেহেতু আমরা প্রথম বর্ষ হিসেবে অভিজ্ঞতাটা নিতে পারছি, এই জন্য এখানে আসা। আগে সবুজ, হলুদ, নীল সহ নানা রঙের সমাহার থাকলেও এবার আলপনা আঁকা হচ্ছে কালো, সাদা আর লালে। আলপনার মোটিফে জুলাই বিপ্লবের প্রভাবও থাকছে। 1952 সালের যে চেতনা, সেই চেতনাটাই কিন্তু অনুপ্রাণিত করেছে কিন্তু এই 24-এর গণ আন্দোলনকে। ফলে আমরা ওইটাকে চিন্তা করেছি যে এই সাদা, কালো, লাল এই তিনটার ভিতর দিয়ে দেখা যায় গতানুগতিকতা থেকে আমরা বের হলাম এবং এটাকে অর্থবোধক করে উদযাপনটা অনুষ্ঠান করলাম। বৃহস্পতিবার দুপুরের আগেই শেষ হবে আঁকা আঁকি। এজন্য শিক্ষার্থীদের রাত জাগা কর্মযজ্ঞ। এবার চারুকলায় 8টা ডিপার্টমেন্ট থেকে সবাই এসেছি, অংশগ্রহণ করেছি। শহীদ মিনারে আসা হতো শুধু ঘুরে চলে যেতাম বা ফুল দিয়ে চলে যেতাম, এই অভিজ্ঞতাটা তো কখনো হয়নি। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এখানে এসে একটা আলাদা অভিজ্ঞতা নিলাম। শহীদ মিনার এলাকা এরই মধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা সদস্যদের পাশাপাশি তল্লাশি চলছে ডগ স্কোয়াড দিয়ে। সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বিভিন্ন পয়েন্টে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ আদালতে মামলার 90% শুনানি হয় বাংলায়, কিন্তু বেশিরভাগ রায় লেখা হয় ইংরেজিতে। বিভিন্ন সময়ে বাংলায় রায়ের লেখা নিয়ে আলোচনা উঠলেও শুধু 2-1 বিচারপতি সেটি করেন। এজন্য মৌলিক আইন ইংরেজিতে থাকা এবং দীর্ঘদিনের অভ্যাসকে মূল কারণ বলছেন আইনজীবীরা। তবে প্রায় সবার মতে ইংরেজির পাশাপাশি রায়ের সঠিক বাংলা অনুবাদ হওয়া প্রয়োজন। সর্বত্র বাংলার ব্যবহার বাধ্যতামূলক করে আইন হয় 1987 সালে। এরপর দিনে দিনে সব আদালতে বাংলার চর্চা বেড়েছে। বিচারিক আদালতে শুনানি ও রায়ের ক্ষেত্রে বাংলার ব্যবহার হয়, তবে উচ্চ আদালতে রয়েছে ভিন্নতা। হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও শেখ জাকির হোসেনই এখন নিয়মিত বাংলায় রায় লেখেন। এছাড়া মাঝে মধ্যে অন্য 2-1টি বেঞ্চ থেকেও বাংলায় রায় দেওয়া হয়। বিভিন্ন দেশের আদালতের রায় উদাহরণ হিসেবে ব্যবহার হওয়ায় মূল রায় ইংরেজিতেই থাকা উচিত বলে মত আইনজীবীদের। তবে বাংলায় সঠিক অনুবাদও চান তারা। একজন জজ বাংলায় অর্ডার লেখে, কিন্তু এটা সর্বক্ষেত্রে তারা মানছে না, যেহেতু ইংরেজি হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সেখানে অনেক রেফারেন্স কিন্তু বাংলায় নাই, ইংলিশে। যতগুলো কোর্টের মামলা ডিসিশন আছে সব ইংলিশে, তো সেখানে ইংলিশে না থাকলে তারা কীভাবে লিখবে? রায় ইউনিভার্সাল, রায়ের আসলে এমনভাবে হওয়া প্রয়োজন যাতে করে সবাই এটাকে বুঝে। বিশেষ করে ইন্টারন্যাশনালি আমাদের রায়গুলো যখন বিদেশিরা পড়তে চায় যেন পড়তে পারে। তো এটা সেই জন্যই বলছি যে প্রত্যেকটা রায়ের যেন ট্রান্সলেটেড কপি থাকে। বাংলা রায়ের প্রতিবন্ধকতা হিসেবে সঠিক পরিভাষা না থাকা এবং ইংরেজিতে মৌলিক আইন থাকাকে তুলে ধরেন অনেকে। পাশাপাশি দীর্ঘদিনের অভ্যাসও বড় কারণ।
আমরা যারা আছি আমাদেরকে দিয়ে এই পুরো সার্ভিসটা আপনি করতে পারবেন না যে পুরো সব বাংলায় করো, কারণ আমাদের তো দীর্ঘদিনের একটা প্র্যাকটিস। আমি যখন ড্রাফটে যাব, আমি যখন কম্পিউটারে ড্রাফট করি, আমি কিন্তু বাংলায় অত তাড়াতাড়ি করতে পারবো না, ইংরেজিতে আমি করতে পারবো। হ্যাঁ, তবে আজকে থেকে যদি পরিকল্পনা করেন, কালকে যে আসছে সে যদি পরিকল্পিতভাবে সে প্রস্তুতি নিয়ে আসে, তাহলে কিন্তু আপনি এই জেনারেশন, নেক্সট জেনারেশন থেকে আপনাকে 100% বাংলায় করতে পারবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গুগলের মাধ্যমে রায়ের বাংলা অনুবাদ দেখার সুযোগ থাকলেও সঠিক অনুবাদ না হওয়ায় উল্টো বেকায়দায় পড়তে হয় বিচার প্রার্থীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পথ চলার 14 বছর পার হয়েছে, অথচ এই দীর্ঘ সময়ে তেমন কোনো মৌলিক গবেষণা হয়নি। অন্যদিকে প্রতিষ্ঠানটির 98টি পদের মধ্যে 71টি পদই খালি। পতিত সরকারের শাসনামলে প্রতিষ্ঠানটিকে গতিশীল করতে কার্যকর কোনো উদ্যোগও নেওয়া হয়নি। 2011 সালে রাজধানীর সেগুনবাগিচায় যাত্রা শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আন্তর্জাতিক ভাষা ও দেশের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা নিয়ে উঁচু মানের গবেষণা করার কথা ছিল প্রতিষ্ঠানটির। কার্যক্রম শুরুর 14 বছরেও তেমন গবেষণা নেই প্রতিষ্ঠানটির। বাংলাদেশে কতগুলো ভাষা রয়েছে, সেই ভাষাভাষী মানুষের প্রকৃত সংখ্যা কত, এই বিষয়গুলো নিয়ে 2014 সালে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষার কাজ শুরু হয়। এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যউপাত্ত দিয়ে 10 খণ্ডের একটি পূর্ণাঙ্গ গবেষণা গ্রন্থ প্রকাশ হবার কথা, অথচ 10 বছর পেরিয়ে গেলেও প্রকাশ হয়েছে মাত্র 1 খণ্ড। প্রতিষ্ঠানটিতে ভাষা জাদুঘর থাকলেও প্রচারণার অভাবে তেমন কোনো দর্শনার্থী আসে না। চিঠি দেওয়ার পরে কয়েকটা প্রতিষ্ঠান থেকে এসে দেখে ঘুরে গেছে তারা, এবং বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পরে তারা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। এটা কার্যক্রমটা আমাদের চলছে, তবে আরও মনে হয় গতিটা বাড়ানো দরকার। ইনস্টিটিউটের জনবল কাঠামো অনুযায়ী 98টি অনুমোদিত পদ আছে, অথচ এত বছরেও পদগুলোতে নিয়োগ দেওয়া হয়নি। 98টি পোস্ট আমাদের, সেখানে 71টি পোস্ট খালি আছে। আমরা মন্ত্রণালয়ে লিখেছি, আমি আসার পরে মন্ত্রণালয়কে লিখেছি, এই 71 পোস্ট পেলে আসলে এই প্রতিষ্ঠান ভালো একটা অবস্থানে যাবে। ভাষা গবেষকরা বলছেন প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, সেই সঙ্গে বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া উচিত। একটা মাতৃভাষা পিডিএফ বের করছিল, যেটা বেশ ভালো মানেরই গবেষণা, এবং চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় সামনে হয়তো আরো ভালো কাজ হবে, আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে আরো ভালো ভূমিকা তাদের দেখতে পাবো। নতুন করে অনুবাদ ও বিপন্ন কিছু ভাষা নিয়ে কাজ শুরু হয়েছে বলছে ইনস্টিটিউট। আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এত বছরেও তেমন আলো ছড়াতে পারেনি। আগামীতে গবেষণায় জোর দিয়ে প্রতিষ্ঠানটি আসলেই আন্তর্জাতিক হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশারা ভাষা না জানার কারণে সাধারণ মানুষের কাছে নানা অবহেলা ও অবজ্ঞার শিকার হন শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা। দীর্ঘদিন ধরে ইশারা ভাষাকে প্রাথমিকের পাঠ্যপুস্তকে সংযুক্ত করার কথা বললেও এখনও তা আমলে নেয়নি সরকার। ফলে অদূর ভবিষ্যতে শ্রবণ প্রতিবন্ধীদের ভাষা সর্বজনের হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকেরা। ভাষা আবিষ্কারের আগেও মানুষের মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম ছিল নানা রকমের অঙ্গভঙ্গি। কালের বিবর্তনে যা রূপ পেয়েছে ইশারায়। অর্ধেকটা কথা আর বাকিটা ইশারার সমন্বয় 21-এর প্রাণের গানকে এভাবেই ফুটিয়ে তুলছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি। কথা না বলতে পারার প্রতিবন্ধকতা অনেক, তারপরও নিঃশব্দের ভাষা সাবলীল। এখানে ওদের মুখের দিক তাকালে, ওদের এক্সপ্রেশন দেখলে আমরা ওদের ভাষা বুঝতে পারি, আর ওরা খুব স্পেসিফিক করে দেয় আমাদেরকে ওরা কি চায়। রাজধানীর অ্যাঞ্জেল শেপ বেকারিতে যারা কাজ করছেন তারা প্রায় সবাই বধির। নেই কথার ফুলঝুরি, খাবারের স্বাদ বুঝতে সাহায্য নিতে হয় ইশারার। বুঝাই দিয়ে আমার সাববান 5টা বার্গার বান বিভিন্ন ইশারায় ভঙ্গিতে বুঝাই দিলে ওনারা বুঝায়। জাতিসত্তার পরিচয় এবং মনের ভাব প্রকাশের অন্যতম বাহন ভাষা। তবে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনের প্রকাশ ঘটে ইশারার মাধ্যমে।
ইশারাই যেন তাদের মাতৃভাষা। অটিস্টিক নিউরোলজিক্যাল ডিজঅর্ডার বুদ্ধি প্রতিবন্ধীদের অনেকেই একে অপরের সাথে যোগাযোগ করেন ইশারায়। এ ভাষাকে সর্বজনের করে তোলা এবং প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করতে সবাইকে ইশারা ভাষা শেখানোর তাগিদ বিশ্লেষকদের। লেখাপড়ার একটা পর্যায়ে যে তারপর কিন্তু তারা সেখান থেকে ড্রপ আউট হয়ে আসে, হয়তো এসএসসি কমপ্লিট করলো, তারপরে আর তারা কোনো গাইডলাইন পাচ্ছে না বা তারা কোনো এরকম কোনো দেখতে পাচ্ছে না, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না যে এর পরের ধাপে যে সেভাবে এগিয়ে যেতে পারবে। ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফের তথ্য মতে দেশে বাক ও শ্রবণ প্রতিবন্ধী 30 লাখ মানুষ, তাদের মধ্যে নিবন্ধিত 1,66,397 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1.5 মাসেও নতুন শিক্ষাবর্ষের সব বই হাতে পায়নি চট্টগ্রামের শিক্ষার্থীরা। এখনও প্রাথমিক ও মাধ্যমিকে 25% মতো বই পৌঁছায়নি। পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করে আপাতত পড়াশোনা চালাচ্ছে অভিভাবকরা। প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন, জুলাই আন্দোলন ও কিছু সংশোধনের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। চট্টগ্রামের পাঁচলাইশ ও বাইজিত এলাকার স্কুলগুলোতে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এখনও হাতে পায়নি কোনো বই। চট্টগ্রামের সব এলাকার স্কুলের চিত্র প্রায় একই। কোনো স্কুল এক শ্রেণীতে 3টা বই পেলেও অন্য স্কুলের একই শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে 5টি বই। নবম ও দশম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীরা বই পেলেও ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে মাত্র 2-1টি করে বই। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের বই না পেয়ে বিপাকে অভিভাবকরা। ক্লাস 4-এর আমরা বাইরে থেকে কোনো কালেক্ট করি নাই, তো আমাদেরকে ওনারা বারবার বলতেছে যত দ্রুত সম্ভব আমরা বই পাবো। কিছু জায়গায় পাইছে, কিছু কিছু জায়গায় এখানে একটু পাইনি। আমরা আশা করি যাতে অতি শীঘ্রই আমাদের বাচ্চাদের ছেলেমেয়েদেরকে যদি বইগুলো দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়, শিক্ষার্থীদের জন্য ভালো। বেশিরভাগ অভিভাবক পুরানো বই জোগাড় ও পিডিএফ ফরম্যাটে ফটোকপি করে শিক্ষার্থীদের পড়াশোনা চালাচ্ছেন। আমরা এতগুলো টাকা খরচ করে আমাদের যে কয়টা অধ্যায় লাগতেছে আমরা সেটাই করে দিচ্ছি আর কি। না, আমরা বই পাই নাই এখনো, পিডিএফ থেকে সংগ্রহ করে পড়াচ্ছি। জুলাই আন্দোলন পাঠ্য বইয়ের সংযোজন বিয়োজন সহ ছাপানোর কার্যাদেশ দিতে দেরি হওয়ায় বই পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস। 5 আগস্টের যে জুলাই বিপ্লব যে পরিবর্তনটা হয়েছে তার কারণেও কিন্তু অনেক সময় এইগুলো কাজগুলো স্মুথলি চলেনি এবং কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এই সমস্ত কারণেই কোয়ালিটিটা এনশিওর করতে গিয়ে একটু দেরি হচ্ছে। প্রাথমিকে 75% ও মাধ্যমিকে পৌঁছেছে মাত্র 80% বই, দাবি শিক্ষা কর্মকর্তাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পরীক্ষা নিরীক্ষা, অপারেশন ও ওষুধের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। তাদের অভিযোগ, ট্রলি কিংবা পরীক্ষার জন্য দালালদের দিতে হচ্ছে বাড়তি টাকা। এছাড়াও ওয়ার্ড বয়, আনসারদের সিন্ডিকেটেরও অভিযোগ রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওষুধ যন্ত্রপাতির সংকট থাকলেও রোগীদের দেয়া হচ্ছে সব সেবা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের দৃশ্য এটি। মেঝে ও আশেপাশে শুয়ে আছেন এনজিওগ্রাম করতে আসা রোগীরা। 2টি মেশিন দিয়ে গড়ে 20 থেকে 25 জন রোগীর এনজিওগ্রাম হতো। তবে 4 বছর ধরে বিকল ক্যাথল্যাব মেশিন, এতে ভোগান্তিতে রোগীরা। মেশিনের জন্য আমাদের অনেক কষ্ট, অনেক দীর্ঘদিন লাইন থাকতে হয়, আবার কোনো সময় ডেট ঠিকভাবে হয় না। যদিও একটা মেশিন নষ্ট, যার কারণে হয়তো অনেকে কষ্ট পেয়ে থাকে। আমি চাই না এখানে কেউ কষ্ট পাক, যদি দ্রুত সম্ভব মেশিনটা ঠিক করুক। আগামী মাসে নতুন মেশিন স্থাপন হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মাসে অথবা আগামী মাসে ওই এনজিওগ্রাম মেশিনটা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এনজিওগ্রাম মেশিনটা আসলে আমাদের চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামের লোকজন এটাতে অনেক উপকৃত হবে। দুর্ভোগের আরেক নাম বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীদের অভিযোগ, ফ্রিতে ট্রলি, ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার কথা থাকলেও টাকা ছাড়া মিলছে না সেবা। হুইল চেয়ার সেটাও পর্যন্ত পাচ্ছি না। সরকারি কর্মকর্তা তারা, কিন্তু তাদের যে কোনো একটা কাজের জন্য আমাকে টাকা পেইড করতে হচ্ছে। সেটা মোটামুটি হয়ে গেছে, এগুলো আমরা হয়তোবা সামনের মাস থেকে শুরু করতে পারবো। হ্যাঁ, তাহলে আরো ব্যাপক পরিসরে আমরা এই সার্ভিসটা দিতে পারবো, বিশেষ করে এই প্যাথোলজি সার্ভিসটা, মানে পরীক্ষার। একই চিত্র বরিশাল মেডিকেলেও। হাসপাতালের 3টি সিটি স্ক্যানের মধ্যে চালু রয়েছে একটি। এনজিওগ্রাম, এমআরআই, লেসিক যন্ত্রটিও অকেজো অবস্থায় পড়ে আছে। মন্ত্রণালয়কে চিঠি দিলেও মিলছে না সাড়া। একটা আছে আরেকটা নাই, দুইটা আছে একটা নাই, তাহলে কখনো সেবা হবে না।
সবগুলো সমন্বয় যখন হবে তখনই ভালো সেবা হবে। সেই সমন্বয়টা আমাদের এখানে নেই, তারপর আমরা আমাদের সাধ্যমতো সেবা চালিয়ে যাচ্ছি। খুলনা মেডিকেলে পরীক্ষা নিরীক্ষার 51টি যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে। এছাড়াও অপারেশনের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। লোকবল সংকটের কারণে সেবা দিতে হিমশিমে চিকিৎসকরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশাল মেডিকেলে তো অনেক যন্ত্রপাতিরই সংকট দেখা যাচ্ছে। এই অবস্থায় চিকিৎসা কার্যক্রম চালাতে কি ধরনের প্রতিবন্ধকতা পোহাতে হচ্ছে? দেখুন, এটি কিন্তু দীর্ঘদিনের একটি সমস্যা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা বেশ কিছুদিন আগে একটি সংবাদ প্রচার করেছিলাম যে চক্ষু বিভাগের দুটি মেশিন, ফ্যাকো মেশিন এবং লেসিক মেশিন দুটি নষ্ট হয়ে পড়ে আছে। মানুষের চিকিৎসা সেবা যে সেবাটি সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। এটি আসলে দীর্ঘদিনের সমস্যা। কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা আসলে মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছেন। আসলে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরে মন্ত্রণালয় থেকে যদি সাড়া পান সেক্ষেত্রেই কিন্তু এই যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো আসলে মেরামত করা বা নতুন করে যন্ত্রপাতি পাওয়া এটি সম্ভব। এছাড়া কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষ শুধুমাত্র চিঠি চালাচালি করতে পারে, এর বেশি কিছু আসলে কিন্তু তাদেরকে করার থাকে না। সেক্ষেত্রে এটি যদি মন্ত্রণালয় থেকে তাদেরকে দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু আসলে তারা এইগুলো কিন্তু মানুষের সেবার দিতে পারেন। তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি বিভিন্ন সময় অচল থাকে এবং সেগুলো অনেক সময় মেরামত করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটু ধীরগতি দেখা যায়। এই রকমের কিন্তু আসলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন এই সমস্যাটি কিন্তু আসলে সমাধানের জন্য যে উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু কর্তৃপক্ষ বারবারই নিচ্ছেন, কিন্তু আসলে এই সমাধান কিন্তু আসলে পাচ্ছেন না। হাসপাতালে যারা রোগী আসছেন তাদের যে দাবি, তারা বলছেন যে আসলে শুধু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষাই না, হাসপাতালে যে চিকিৎসক সংকট রয়েছে সেই চিকিৎসক সংকটও কিন্তু আসলে তাদেরকে মোকাবেলা করতে হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। একজন চিকিৎসকের পক্ষে প্রতিদিন 200 থেকে 250 রোগী দেখা কিন্তু আসলে একটি বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলে যে প্রতিদিন কিন্তু বরিশাল দক্ষিণ অঞ্চলে যত রোগীরা রয়েছে তারা কিন্তু আসলে এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেন। ধারণ ক্ষমতার দ্বিগুণ কিন্তু রোগী ভর্তি থাকেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যেহেতু বিভিন্ন উপজেলা জেলা থেকে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আসলে যে বেড সংখ্যা থাকে সেই বেডের তুলনায় কিন্তু অধিক রোগী ভর্তি থাকে। সেক্ষেত্রে হাসপাতালে যে চিকিৎসক রয়েছে তাদেরকে কিন্তু হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে কিন্তু হাসপাতালে চিকিৎসক দীর্ঘদিন ধরে এত বড় মেডিকেল একটা হাসপাতালে এই যে যন্ত্রপাতির সংকট রয়েছে, এখন পর্যন্ত সেটির কোনো সমাধান কেন করা হয়নি? কর্তৃপক্ষ কি বলছে? যে দেখুন, হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যখন আমরা কথা বলেছিলাম তাদের বক্তব্য হচ্ছে এরকমের যে আসলে অবকাঠামোগত উন্নয়ন যেমন প্রয়োজন আছে, জনবলের যেমন দরকার আছে, তেমনি কিন্তু এই যন্ত্রপাতিগুলোরও দরকার আছে। আবার যদি যন্ত্রপাতি থাকে জনবল না থাকে সেক্ষেত্রে কিন্তু এই যন্ত্রপাতি ব্যবহার করার মতো লোক থাকবে না। তাদের যে বক্তব্য হচ্ছে যে আসলে একটার সাথে আরেকটা কিন্তু জড়িত রয়েছে। এক্ষেত্রে যদি যন্ত্রপাতি দেওয়া হয় সেটি পরিচালনার জন্য যে দক্ষ জনবল, সেই জনবল যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আসলে এই যন্ত্রপাতিগুলো কিন্তু বিকল হয়ে পড়ে থাকে। এই যদি চক্ষু বিভাগের যে লেসিক মেশিনটি রয়েছে সেটির কথা যদি আমি বলি, এটি কিন্তু আসলে পরিচালনার জন্য দক্ষ জনবলের অভাবই কিন্তু এটি আসলে দীর্ঘদিন পড়ে থাকার কারণে কিন্তু নষ্ট হয়েছে। তাদের যে কথা হচ্ছে যে আসলে তারা বলছে যে মেশিন যাতে যদি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার মেশিনগুলো যাতে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সাথে দক্ষ জনবলও দিতে হবে এটি পরিচালনার জন্য। যদি সেগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষের যে বা রোগীদের যে সেবা সেই সেবাটি তারা পৌঁছে দিতে পারবেন। বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন। এজলাস সংকটের কারণে চাঁদপুরে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম। একই এজলাস ব্যবহার করতে বাধ্য হন 2 থেকে 3 জন বিচারক। ফলে বাড়ছে মামলার জট, ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থী ও সংশ্লিষ্টরা। নিজস্ব জুডিশিয়াল ভবন নির্মাণ না হওয়ায় এই সংকট। দ্রুতই নতুন ভবন নির্মাণের আশায় প্রশাসন। টিনের চালায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে বসে এজলাস। প্রতিকূল পরিস্থিতিতেও বাদী বিবাদী আইনজীবী নিয়ে বিচার কাজ চালান বিচারক। বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিশিয়াল ভবন নির্মাণ হলেও চাঁদপুরে ভবন নেই। 26 জন বিচারকের জন্য রয়েছে মাত্র 16টি এজলাস। একজন বিচারক এজলাস থেকে নামলে অন্যজন দায়িত্ব পালনের সুযোগ পান। আমার অনেক কষ্টের মধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছি, মানুষের জায়গা নেই, মানুষ ভরা এখানে। আমি 1 বছর ধরে মামলাটার পিছু ঘুরতেছি। বৃষ্টি আসলে বিশেষ করে
বিচারপ্রার্থী জনগণ এবং আইনজীবীরা চরমভাবে ভোগান্তির শিকার হয়। এজলাস সংকটে প্রতিদিনই বাড়ছে মামলার জট, ফলে চরমে উঠেছে বিচারপ্রার্থীদের দুর্ভোগ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার দ্রুত জুডিশিয়াল ভবন নির্মাণ হবে বলে আশা সংশ্লিষ্টদের। কেন জুডিশিয়াল ভবনটা হচ্ছে না এই 16-17 বছর, এটা বুঝে নিতে হবে যে তৎকালীন পেশিবাদী সরকারের কারণে জুডিশিয়াল ভবনটা চাঁদপুর হচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই যে সমস্যা ছিল সেটা সমাধান হবে এবং সিজিএম ভবনটা হয়ে যাবে। জুডিশিয়াল ভবন নির্মাণ প্রকল্প আবারও মন্ত্রণালয়ে পাঠিয়ে দ্রুত সময়ের মধ্যেই পাশ করার আশায় জেলা প্রশাসক। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই প্রকল্পটা যাতে আমরা একনেক থেকে পাশ করতে পারি, একনেকের ডিজায়ার অনুযায়ী আমরা হয়তো প্রকল্পটা পুনরায় প্রেরণ করবো মন্ত্রণালয়ে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই প্রকল্পটা হয়তো আলোর মুখ দেখবে। চাঁদপুরের আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে প্রায় 43,000। এজলাস সংকট নিরসন হলে দ্রুত মামলা নিষ্পত্তির আশায় আইনজীবী ও সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সূচকের উন্নয়ন সহ জীবনমান পরিবর্তনের কারণে সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়াকে আদর্শ গ্রাম ঘোষণা করা হয়েছে। স্বনির্ভর গ্রাম গড়ে তুলতে এই ঘোষণা জানিয়েছে প্রশাসন। সাতক্ষীরার সবচেয়ে ছোট উপজেলা দেবহাটা 5টি ইউনিয়ন নিয়ে এর আয়তন 173.3 বর্গ কিলোমিটার। এই উপজেলার একটি গ্রাম মাঝপারুলিয়া, যেখানে শতভাগ স্যানিটেশন, বিদ্যুৎ, ড্রেনেজ ব্যবস্থা সহ রয়েছে জীবনযাপনের সব সুবিধা। এছাড়া উন্নত যাতায়াত ব্যবস্থা, বাল্যবিবাহমুক্ত গ্রামটিকে সম্প্রতি জেলার আদর্শ গ্রাম ঘোষণা করেছে প্রশাসন। এখানে বাল্যবিবাহমুক্ত, স্যানিটেশন ব্যবস্থা খুবই ভালো। এখানে প্রায় শতভাগ শিক্ষার হার। আমাদের বয়সে যারা আছে ফ্রেন্ড সবাই একসাথে মিলেমিশে থাকি, খেলাধুলা করি, স্কুল কলেজে যাই। এখানে তাদের ভিতরে কোনো বিচ্ছেদ হয়ে থাকে না। আদর্শ গ্রামের সব উপাদান রয়েছে বলে দাবি এই গ্রামের বাসিন্দা ও ডাকসুর সাবেক এই নেতার। আদর্শ গ্রাম হওয়ার ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন, রাজনৈতিক অবস্থানে মাঝপারুলিয়া সবকিছু মিলাইয়ে আমি মনে করি সমস্ত পূর্বশর্তগুলো এখানে আছে। মাদকমুক্ত ও সন্ত্রাসী কার্যকলাপ না থাকায় গ্রামটিতে নেই কোনো সংঘাত। নিজেদের সমস্যা থানা পুলিশের না গিয়ে সমাধান করা হয় সালিশের মাধ্যমে। আমরা চেষ্টা করব কেস কাম যাতে কোর্টে থানায় না যায়, আমরা গ্রামে বসে মীমাংসা করার চেষ্টা করব। স্বনির্ভর গ্রাম গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা 7টা উপজেলায় 7টা গ্রামকে আমরা আদর্শ গ্রামে রূপান্তরিত করবো আর কি, যে গ্রামগুলি হবে একেবারে মাদকমুক্ত, সমস্ত প্রকার চুরি ডাকাতি মুক্ত, যেখানে দারিদ্র থাকবে না, ভূমিহীন থাকবে না, যেখানে মানুষের মধ্যে সম্প্রীতি থাকবে, যেখানে শতভাগ শিক্ষা নিশ্চিত হবে। গ্রামটিতে বসবাস 4,000 মানুষের, যেখানে রয়েছে 9টি শিক্ষা প্রতিষ্ঠান, একাধিক ক্ষুদ্র কলকারখানা সহ সরকারি বেসরকারি 8টি প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ পরের আয়োজনে।